আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমাদের চ্যানেলটির ঘটনাগুলো আশা করি আপনাদের ভালো লাগছে। আমাদের চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং বেল আইকনটি প্রেস করে দিবেন। আমাদের চ্যানেলটি ইমেল অ্যাড্রেসটি হলো bhutghonta@gmail.com। স্পেলিংটি হলো BHOOT ভূত GHONTA ঘন্টা @gmail.com। আর আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমরা প্রফেশনাল আর যে না। আপনাদের ভূতের কাহিনী বলেন, জিনের কাহিনী বলেন, যেটাই বলেন যেটা মানুষকে মনে ভয় ধরায়, এমন কাহিনীগুলো বলার চেষ্টা করি। কিছু বন্ধুদের কাছ থেকে সংগ্রহ করা, কিছু আত্মীয় স্বজনদের কাছে সংগ্রহ করা। যাই হোক, আমি এখন সরাসরি কাহিনীতে চলে যাই। আজকের থাম্বনেলটা দেখে অবশ্যই আপনারা বুঝতে পারছেন, আজকের থাম্বনেলটা একটা পুতুলকে নিয়ে কাহিনী। তো আমি যার কাছ থেকে কাহিনীটি সংগ্রহ করেছি সে যেভাবে বলেছে আমি সেইভাবে বলার চেষ্টা করছি। আমি পরশ, ক্লাস 8-এ লেখাপড়া করি। আমার গ্রামের বাড়ি খুব ছিমছাম নিরিবিলি। বলতে গেলে গ্রাম থেকে একটু পাশে খুব নিরিবিলি, ঝোপঝাড় আলা, গাছপালা আলা, অনেক সুন্দর একটা বাড়ি আমাদের। তো বাড়িতে থাকি আমি, আমার বাবা মা। তো আমাদের দিনগুলো ভালোই কাটছিল। আমার বাবা একজন স্কুল টিচার, মা গৃহিণী। তো এক রুমে আমি থাকি, আরেক রুম বাবা মা থাকেন, আরেক রুম আমাদের খাওয়া দাওয়া বা ড্রয়িং রুম বলতে পারেন। তো ঘটনাটা যখন ঘটে যায়, আমি যে রুমে থাকি আমার রুমের জানালা 2টা। গরমের দিন, তো জানালার পাশেই আপনার একটা বকুল গাছ। বকুল গাছটা মোটামুটি বেশ বড়। তো সেই বকুল গাছে প্রায় আমি দেখতাম একটা ছোট একটা বাচ্চার মতো বসে থাকে। প্রায় এটা আমি দেখতাম, তেমন কিছু একটা মনে করতাম না, বা আমার মনে তখন ওরকম ভয়ও আসতো না। তো আমি এটা প্রায়ই দেখতাম, কিন্তু আমার আব্বু আম্মুকে আমি কোনো সময় বলিনি, কারণ আমি এটা দেখে ভয় পাইনি, এর জন্য আর তাদেরকে বলিনি। তো এইভাবে চলতে লাগলো। তো আমার সেদিন অনেক পড়া ছিল, সামনে পরীক্ষা। তো রাত তখন বেশ আপনার 12টা পার হয়ে গেছে। আর গ্রাম অঞ্চলে 12টা মানে তো অনেক রাত। তো আমি ওয়াশরুমে যাওয়ার জন্য বের হলাম। আমার হাতে হারিকেন ছিল। আপনারা জানেন গ্রামের বাড়ির ওয়াশরুমগুলো একটু ঘরের পাশেই হয়, বেশি দূরেও হয়, পাশেও হয়। তো আমাদেরটা পাশেই ছিল। তো যখন আমি ওয়াশরুম করে ঘরের দিকে রওনা দিলাম, তখন আমার কানে শব্দ আসলো যে কে জানি বলতেছে, কেমন আছিস, জাস্ট এতটুকুই 2-3 বার। তো
তো আমি আর তেমন কিছু না চিন্তা করে ঘরে চলে গেলাম। তো ঘরে চলে যাওয়ার পরে আমি আমার বিছানায় শুলাম। শোয়ার পরে ওই গাছের দিকে আমার চোখটা গেল, যেহেতু আমার জানলা খোলা, গরমের দিন। দেখলাম ওই গাছে ওই ছোট্ট অবয়বটার মতো, মানুষের মতো লাগে, মানে পুতুল বলতে পারেন, ওরকম লাগতেছে তাকে দেখে। তো যাক, আমি ওদিকে তাকিয়ে থাকতে থাকতে ঘুম এসে পড়লাম। যখন আমার ঘুম ভাঙলো, দেখি যে আমার রুমে ধরেন যে 4-5 ইঞ্চি সমান একটা পুতুল সে হাঁটতেছে। পুতুলের শার্ট লাল কালার, প্যান্ট লাল, জুতা লাল, তার চুলগুলো লাল, এবং সে যেই ব্লেজারটা পরে আছে সেটাও লাল। সে আমার ঘরে রীতিমতো হাঁটতেছে। আপনি বুঝতে পারতেছেন, ঘুম থেকে উঠে যদি আপনি দেখেন আপনার রুমে একটা 5-6 ইঞ্চি এত ছোট একটা পুতুল হাঁটতেছে, আপনার তখন কেমন লাগবে? তো এটা দেখার পরে যখনই আমি ভয় পেয়ে গেলাম যে এই জিনিসটা কি, আমি যখনই ওকে ডাক দিলাম, যাই তুমি কে, ওটা পেছন ফিরে যখন আমার দিকে তাকাইলো, দেখলাম ওর চোখগুলো লাল, চোখা চোখা দাঁত বেরোয় রয়েছে। এটা দেখে আমি সেন্সলেস হয়ে গেলাম চিৎকার দিয়ে। তখন আমার আব্বা আম্মা চলে আসলো রুমে। আর সে তো আমাকে তারা সেন্সলেস অবস্থায় পাইলো। যখন আমার জ্ঞান ফিরল, দেখলাম তারা আমার সামনে বসা। তো আমার জিজ্ঞেস করলো যে কি হয়েছিল রাতে, তুমি রাতে এভাবে চিৎকার দিলা? তখন আমি পূর্বের ঘটনা যেটা রাতে হয়েছে, যে পুতুলের লাল পুতুল, তার সব কিছুই লাল, মাত্র 6 ইঞ্চি। তো তারা চিন্তা করলো হয়তো বা পড়ালেখার প্রেশার, পরীক্ষা শুরু হইতেছে, হয়তো বা ভুল দেখছে। তখন তার আব্বা আম্মা বললো যে দেখো, তোমার যেহেতু সামনে পরীক্ষা, হয়তো বা তুমি কল্পনা দেখছো। কিন্তু আমি তো শিওর ছিলাম যে আমি এটা কল্পনা দেখিনি। আমি যেটা দেখছি সেটা মানে চোখে দেখা। যাই হোক, তারা তো আর বিশ্বাস করলো না আমার কথা। তো অ্যাজ ইউজুয়াল পরের দিন আমি পড়তেছি, তো মনে তো আমার ভয় যে যদি আমি ঘুমাই, ওই পুতুলটা, লাল পুতুলটা না আবার আমার কাছে আসে। তো আমি বসে বসে পড়তেছি। তখন সেদিন গাছে আর আমি ওই ছোট অবয়বটা দেখতেছি না। তো আমি কি করলাম, ভয়ে ওই জানলাটা সেদিন বন্ধ করে দিলাম। চিন্তা করলাম যদি আমি এখন ঘুমাইতে যাই, সে তো যদি জানলা দিয়ে আসে, সেটা আমার আর কি চিন্তা ছিল। তো যাই হোক, আমি অনেকক্ষণ পড়লাম। পড়ার পরে আমি এখন মানে আমার ঘুমানোর ব্যবস্থা করতেছি। তো আমি শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পরে আমি আমার মানে হাঁটুতে অনেক ওজন অনুভব করতেছি। মনে হচ্ছে আমার হাঁটুতে কেউ আপনার 10 কেজি 20 কেজি কিছু একটা রাখছে। আমি পাটা নাড়াইতে পারতেছি না। তো তখন আমি চোখ মেলে দেখি সেই যে লাল পুতুলটা, সেই লাল পুতুলটা আমার পায়ের উপরে, মানে হাঁটুর উপরে বসে আছে। আর আমার হাঁটুতে সে তার দাঁত দিয়ে কামড়ানোর চেষ্টা করতেছে। এটা দেখার পর তো আমি আবার চিৎকার দিয়ে, মানে অবস্থা খারাপ। শুধু দেখলাম, সেদিন আর আমি সেন্সলেস হইনি। যখন চিৎকারটা দিলাম, সেটা সাথে সাথে আমার ওই জানলা দিয়ে বের হয়ে গেলো, কিন্তু জানলাটা কিন্তু বন্ধ ছিল। তো আমার আব্বু আম্মু চলে আসলো যে কিসে। পরে আমি ওনাদেরকে আজকে কথা বললাম যে এই লাল পুতুলটা আজকে আসছিল, আমার হাঁটুর উপরে বসেছিল, সেটা আমার হাঁটুতে কামড় দেওয়ার চেষ্টা করতেছিল। তখন তাদের একটু মনে হইল যে না, প্রত্যেক দিন তো এমন ঘটনা ঘটার কথা না, তাহলে কিছু একটা অবশ্যই আছে এর। তো তারা তারপর দিন আমাকে হুজুরের কাছে নিয়ে গেল। হুজুরের কাছে নিয়ে যাওয়ার পরে পুরো ডিটেলসটা আমি হুজুরকে বললাম যে আমি কি দেখি।
গাছে, তারপর আমার রুমে। পরে হুজুর বলল, ঠিক আছে, আমি ঝাড়ফুঁক করে দিতেছি, পানি দিয়ে পানি পড়া দিতেছি, এটা খাও, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তারপরে বাসায় চলে আসলাম। আসার পরে পানি পড়া খাইলাম, মোটামুটি 2-1 দিন ভালোই গেল। তারপরে শুরু হইল আপনার কান্নার শব্দ। রাত হলেই হুঁ 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 করে কান্না করে। আমি তো খুব ভয় পাইতেছি। পরে আমি আব্বু আম্মুকে ডাক দিলাম যে এই কান্নার শব্দ আমি পাই, হুঁ 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 করে পাই। তখন আমার আব্বা আম্মাও কান্নার শব্দটা পাইল। পাওয়ার পরে তারা এখন তো শিওর যে এটা কোনো খারাপ জিন এর কাজ। তো তারপর দিন তারা আমাকে নিয়ে সেই হুজুরের কাছে গেল। তো হুজুর কাছে যাওয়ার পরে হুজুর বলল যে কালকে যে এটা আপনারা শুনতে পাইছেন, ঠিক সেই যে জিনটা আপনাদেরকে ডিস্টার্ব করতো আপনার ছেলেকে, সেই জিনকে আমি আটকে ফেলছি। এখন সে আমার হাত থেকে রেহাই পাওয়ার জন্য, মানে আমি বন্দি করছি, বন্দি দশা থেকে রেহাই পাওয়ার জন্য আপনাদের ওখানে যে কান্নাকাটি করতেছে, যাতে আপনারা এসে আমাকে সুপারিশ করেন, আমি যাতে তাকে ছেড়ে দিই। তখন আমার মা বলল যে হুজুর যদি ওকে ছেড়ে দেন তো তাহলে আমাদের ক্ষতি করবে। বলে না, ও আপনাদেরকে আর ক্ষতি করবে না, আপনারা মন থেকে ওকে মাফ করে দেন, তাহলে ও চলে যাবে। ও আমার সাথে ওয়াদা করছে, এরপর আর কিছু হবে না। তো আমার মা বাবা বললো ঠিক আছে, আমরা মন থেকেই ওকে মাফ করে দিয়েছি। তো আমার বাচ্চাকেও ডিস্টার্ব করছে, তারপরেও আমার বাচ্চাকে ভয় দেখাইছে। তখন হুজুর বলল, দেখেন, জিন এরা সহজে ক্ষতি করতে চায় না, এরা হয়তো বা মাঝে মধ্যে বাচ্চাদেরকে বা বড় মানুষদেরকে ভয় দেখায়, যেগুলো ভালো জিন। এটা একটা ভালো জিনই, বাট এটা আপনার বাচ্চাকে একটু ভয় দেখাইছে, আর এটা বয়সও বেশি না, যার জন্য ও ওর ভুলটা বুঝতে পারছে। যাক, আপনি মাফ করে দিয়েছেন, আমি ওকে ছেড়ে দিব, এরপর ইনশাল্লাহ আর কিছু হবে না। তো যাই হোক, তারপরে আর তাদের সাথে কোনো ঘটনা ঘটেনি। তারা ওই হুজুরের বাসা থেকেও চলে আসলো। হুজুর তারপরে ওই জিনটাকে মুক্ত করে দিল। সরি। তো এটা ছিল আমার ফার্স্ট ঘটনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি আমরা সাবস্ক্রাইব পাই, লাইক, শেয়ার আর ভিউজ পাই, তাহলে আমাদেরও উৎসাহটা বাড়বে। আমরা যথাসম্ভব চেষ্টা করতেছি আরও ভালো থেকে ভালো ঘটনা সংগ্রহ করার। তো যাই হোক, এখন সেকেন্ড ঘটনা চলে যাই। সেকেন্ড যেই ঘটনাটা, এটা আমার গ্রামের বাড়ি যাওয়ার সময় ঘটনাটা, মানে ওই যাওয়ার সময় রাস্তাটা পড়ে। তো যারা আমাদের নবাবগঞ্জবাসী আছেন তারা অবশ্যই জানেন যে আমাদের যে বান্দুরা, যেটা এখানে একটা ভাঙা মসজিদ আছে। তো ভাঙা মসজিদটা কি? ভাঙা মসজিদটা হলো, এটা আপনার এক রাতে জিনে তৈরি করা হয়েছে, কিন্তু সেটা তারা কমপ্লিট করতে পারেনি, যার জন্য এটার নাম হয়েছে ভাঙা মসজিদ। এখন আমি আপনাদের এটা একটা ইনফরমেশন দিলাম, যদি আপনারা কোনো সময় যান তাহলে মসজিদটা দেখে আসবেন। মসজিদটা খুব সুন্দর এখন করা হয়েছে। তো এখন যে ঘটনা আমি বলবো, সেই ঘটনা আমার সংগ্রহ করা। আমাদের ওখানে এক লোক আছে, সে দেখবেন মানে সব জায়গায় থাকে এরকম, যখন আমার ধানের সিজন হয়
তখন পৈরত আমরা নেই। পৈরত বলতে যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে কাজ করবে, তার বিনিময়ে আমরা তাকে ওদিনের টাকা ওদিনে বুঝাই দিব, এটা হলো পৈরত বলে। তো এরকম একদিন কাজ করতে করতে লোকটা সন্ধ্যা হয়ে গেছে। তো লোকটা আমাদের গ্রামের না, আমাদের গ্রামে দেখবেন যে আপনার দিনাজপুর, রংপুর, তারপরে আপনার বিভিন্ন দেশ থেকে লোক আসে এই সিজনটায়। তো উনি তো আর কি সব জায়গার হিস্ট্রি জানে না। তো কি হয়েছে, উনি কাজটা শেষ করে উনি বাজারের দিকে গেছেন। তো বাজার মোটামুটি ধরেন 8টা-9টা পর্যন্ত মানুষ অ্যাভেলেবেল থাকে। তো যেহেতু সারাদিন কাজ করছে, একটু চা পানি খাওয়া দরকার, রাতে ভাত টাত খেয়ে উনি 8টার দিকে, যেহেতু ওনারা তাড়াতাড়ি শুয়ে পড়ে, তো 8টার দিকে বাজারে গেছে। বাজারে গিয়ে চাটা খেয়ে আস্তে আস্তে তার 9টা মতো, তখন 9টা মতো বাজে। তো যখন সে রওনা দিছে বাজার থেকে রওনা দেওয়ার সময় আপনার একটু সামনে আসলে পরে একটা শ্মশান ঘাটের পাশ দিয়ে একটা নদী বয়ে গেছে। এই নদীর যে রাস্তাটা, এই রাস্তা প্রায় মনে করেন আপনার আধা ঘন্টা হাঁটতে হবে। আধা ঘন্টা হাঁটলে আপনি পিচ ঢালা পথ উঠবেন। এতটুকু জায়গায় কোনো বাড়িঘর নাই, নদীর এই পারে নাই, ওই পারে আছে। যে উনি যে পার দিয়ে যাবে এই পারে নাই। তো সামনে গেলেই আপনার পিচ ঢালা পথ, ওই নদীর শেষের ওখান দিকে আপনার একটা গুদারা ঘাট আছে, যেখান দিয়ে নৌকা পারাপার হয়। যেহেতু উনি ওই পারে থাকে যাওয়া লাগবে। তো উনি রওনা দিল। তো রওনা যখন দিবে প্রচুর বৃষ্টি শুরু হইল। তো আপনারা জানেন যে গ্রাম অঞ্চল এমনি, আমি আপনাকে বলছি ওই রাস্তাটা ছিল কাঁচা, যেহেতু মেইন রোডে উঠলে পাকা। তো উনি চিন্তা করলো বৃষ্টিটা কমুক, এখন যদি যাই আছাড় খায় পড়ে গেলে কাপড় চোপড় নষ্ট হবে বা ব্যথা পাবো। তেমন করতে করতে আপনার মোটামুটি 11টা-12টা বেজে গেল। মানুষজন বাজার থেকে আস্তে আস্তে কমে গেল। তখন উনি বললো না, আর তো ওয়েট করা যায় না, এখন তো রওনা দিতে হবে, মালিকের বাসায় থাকতে হবে, আবার সকালে কাজ করতে হবে। তো উনি আপনার আস্তে আস্তে রওনা দিল। তখন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে। তখন উনি প্রথমে শ্মশান ঘাট, যেটা এখান দিয়ে আস্তে আস্তে হাইটে আসতেছে। তো শ্মশান ঘাটের এখানে যখন উনি আসছে, উনি দেখতেছে যে আগুনের গোলার মতো ছোট ছোট বল, যে হয় না বল, এই ছোট ছোট বলের মতো উঠতেছে এদিক ওদিকে। তো উনিও গ্রামের মানুষ, উনি এত ভয় পায় না এগুলো দেখা। যাই হোক, উনি ওনার মতো হাঁটতেছে। উনি এতটুকু জানে, যদি আপনি কাউকে ডিস্টার্ব না করেন, কোনো অশরীরকে, তাহলে সে আপনাকে ডিস্টার্ব করবে না, এতটুকু উনি জানে। যাই হোক, উনি আস্তে আস্তে হাঁটতে আপনার ওই গুদারা ঘাট, যেটা আমাদের নৌকা পারাপার হবে, এখানে গেল। এখন তো রাত হয়ে গেছে, মাঝি ও পাবে কি না তার একটু সন্দেহ হইতেছিল, নৌকা পাবে কি না। যাই হোক, উনি যখন ওই গুদারা ঘাটের সামনে গিয়ে পৌঁছলো, দেখলো যে হ্যাঁ, একজন নৌকা নিয়ে বসে আছে। তো উনি জিজ্ঞেস করলো, ভাই ওই পারে কি আপনি যাবেন? উনি বললো, হ্যাঁ যাবো, আপনি উঠেন। তো যখন উনি উঠলো, নৌকার আপনার যে ছাউনিটা থাকে, ভিতরে মানুষ বসে, দেখলো ভিতরে একটা মানুষ বসা, ওখানে একটা লাশ রাখা, মানে কাফনের কাপড়। তো উনি জিজ্ঞেস করলো, না হয়তো বা কেউ মারা গেছে, ওই পারে যাবে। তো নৌকা, উনি ওঠার সাথে সাথে নৌকাটাও আপনার বৈঠা বাওয়া শুরু হলো, পানি ঝপাঝপ শব্দ। তো হারিকেন হালকা আলো জ্বলানো, চাঁদের আলো তখন নাই, যেহেতু বৃষ্টি হইতেছে। তো উনি দেখতেছে যে লোকটা লাশের পাশে বসা, সে লাশের হাতটা কামড়াইতেছে। তো উনি তো মানে এখন কি বলবে, উনি আসলে বুঝতে পারতেছেন এটা কি উনি কল্পনা দেখতেছে না সত্যি। তখন উনি মাঝির দিকে তাকাইলো। মাঝির দিকে তাকায় উনি দেখলো জাস্ট একটা কঙ্কাল আপনার বৈঠা বাইতেছে, আর কিচ্ছু দেখা যেতেছে না। একটা
কঙ্কালের চেহারা, তার হাতগুলো দেখলো কঙ্কালের মতো, পুরা শরীরটা একটা ছালার মতো তার শরীরে দেওয়া। সে তো বুঝে গেছে আজকে তার মরণ ছাড়া উপায় নাই, সে অশরীরদের হাতে পড়ে গেছে আজকে। তো উনি শুধু আল্লাহর নাম নিতেছে। তো যখনই মাছ নদীতে চলে আসছে নৌকা, তখন পেছন থেকে মাঝি বলতেছে, কাউকে কোনো কিছু বলবি না, যদি বলস ঠিক ওই লাশের মতো তোর পরিণতি হবে। এটা শোনার পর তো সেই লোকটার অবস্থা বুঝতে পারতেছেন কি হইতে পারে। সে শুধু আল্লাহ আল্লাহ করতেছে, কখন নৌকাটা গিয়ে থামবই পারে। যখন নৌকাটা ওই পারে গিয়ে থামলো, তখন লোকটা যখন নামতে নিল, তখন মাঝি তার হাতটা ধরল। সে তাকায় দেখলো তার হাতটা সে কঙ্কালের মতোই, এবং তার মুখ থেকে রক্ত বেরিতেছে। এটা দেখার পর তো সে সেন্সলেস হয়ে গেল, তার আর কিচ্ছু মনে নেই। সকালে যখন মানুষ নৌকা পাড়ার পরে যখন ওখানে আসলো, আসার পরে তাকে অজ্ঞান অবস্থায় কাদা টাদা মাখা শরীরে পাওয়া গেল। পরে সবাই ধরাধরি করে নিয়ে তাকে পানি ছিটে সেন্স আনলো। পরে জিজ্ঞেস করলো কি হয়েছে। পরে উনি বললো যে আসলে আমি তো এই পারে আসার পরে আমার আর কোনো কিছু মনে নাই, আমি মাথা ঘুরে পড়ে গেছি, এতটুকুই। ওই যে বলছিল যে কাউকে যদি বলিস তোর এরকম পরিণতি হবে, এই ভয়ে উনি আর কিছু বলেনি। যাই হোক, এইভাবে ঘটনাটা ঘটে গেল। তারপর লোকটা তার গ্রামের বাড়ি ধান কাটা শেষ না করে চলে গেল। তখন যে আর কি মহাজন, যার জমি মালিক, উনি জিজ্ঞেস করলো যে আপনি কাজ শেষ না করে চলে যেতেছেন, আমি তো প্রত্যেক দিনে পয়সা প্রত্যেক দিন দিয়ে দিতেছি। বলে না, আমি করবো না, আমার ভালো লাগতেছে না, আমার শরীরটা ভালো না। যাই হোক, উনি ওনার গ্রামের বাড়ি চলে গেল। তো এই ছিল আমার দ্বিতীয় কাহিনী। তো কাহিনীগুলো আপনারা পুরোপুরি শোনার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে ভালো ভালো কাহিনী উপহার দেওয়ার। কিছু কাহিনী অলৌকিক লাগতেই পারে, সবার সাথে একরকম ঘটনা যে ঘটবে তাও না। আবার বেশিরভাগ আপনার এই টাইপের যেই কাহিনীগুলো জিনের, এগুলো এক টাইপেরই হয়। আর সত্য ঘটনা সবসময় ছোটই পাবেন, বড় ঘটনা পাবেন যেগুলো ব্ল্যাক ম্যাজিক অনেক লং টাইম নিয়ে হয়। যাই হোক, আপনারা আমাদের সাথে থাকবেন, তাহলে আমরা উৎসাহ পাবো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমাদের ঘটনাগুলো আপলোড হলেই যাতে আপনারা সাথে সাথে পেয়ে যান। আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করবেন। আর সর্বোপরি ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম।